গেস্ট স্পিরিটের বই বেরিয়েছিল দ্য এডুকেশন অফ দ্য ভ্যালু ইনভেস্টর, সেখানে উনি বলেছিলেন দ্য স্টপ চেকিং দ্য স্টক প্রাইস, এবং সেখানে উনি বলেছিলেন যে বারবার কন্টিনিউয়াসলি যদি আমরা কোনো একটা স্টক প্রাইসকে দেখতে থাকি, কন্টিনিউ আমাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হবে এবং আমরা একটা সময় গিয়ে সেল করে দেবো। সেই সূত্রে উনি বলেছিলেন মিস্টার বাফেটের কথা নিয়ে। মিস্টার বাফেট এক জায়গায় বলেছিলেন যে যদি এরকম সিচুয়েশন হয়, এমনভাবে স্টকটা নেবে, যদি স্টকটা নেওয়ার পরে আগামী 5 বছরের জন্য যদি স্টক মার্কেট বন্ধ হয়ে যায়, তবু কিন্তু তুমি সেই স্টকটা কোনো দেখবে না, স্টকটার কী সিচুয়েশন। তো এইটা হচ্ছে মূল ঘটনা। তো বন্ধুরা, এবার আসা যাক আজকের বিষয়গুলো নিয়ে। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, আমি সৌম্য, দ্য বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলের পক্ষ থেকে। আর যদি আপনারা নিউ ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর যদি আমার ওল্ড ভিউয়ার হন, ওল্ড সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। তো বন্ধুরা, আজকে যে সাবজেক্টটা ছিল, প্রথম হচ্ছে আমরা জেনে নেব ভ্যালু ইনভেস্টিংয়ের যিনি একজন খুব বিখ্যাত মানুষ, সৌরভ মুখার্জি, তার সম্পর্কে একটুখানি, তার সঙ্গে সঙ্গে আমরা জেনে নেব সেকেন্ড, সেটা হচ্ছে ওনার একটা বই ছিল কফি ক্যান ইনভেস্টিং বলে, সেই বইটার সম্বন্ধে জেনে নেব মেইন পয়েন্টগুলো। এবং থার্ড আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট ওয়ান, তার মধ্যে বেস্ট যে স্টকটা লেগেছে, সেই স্টকটা আমার যেটা বেস্ট লেগেছে এর মধ্যে। তো প্রথম ঘটনা সৌরভ মুখার্জির সঙ্গে বলতে গেলে উনি বলা হয় যে উনি একজন খুব বিখ্যাত ইনভেস্টার। উনি মার্সেলাস ইনভেস্টর ম্যানেজার্স বলে নিজের এক কোম্পানির একটা ফাউন্ডার ছিলেন, এবং ফাউন্ডারের সঙ্গে চিফ ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে তিনি রয়েছেন ওখানে, এবং কোম্পানিটার নাম হচ্ছে মার্সেলাস ইনভেস্টমেন্ট ম্যানেজার্স। এবং সেখানে উনি যে পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে বিএসসি করেছেন, এবং এমএসসিও করেছেন ইকোনমিক্সের সঙ্গে সঙ্গে। উনি ইউকের যে এক্সেল সার্ভে কোম্পানি, সেখানে ওনাকে বলা হয়েছিল যে স্পেশাল একজন অ্যানালিস্ট, স্মল ক্যাপের ওপর টপ স্মল ক্যাপ অ্যানালিস্টের মধ্যে একজনকে বলে মনে করা হয়েছিল ওনাকে। ওনার বিখ্যাত যে বইগুলো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে দ্য আনইউজুয়াল বিলিয়নিয়ার, নাম্বার 2 হচ্ছে কফি ক্যান ইনভেস্টিং, নাম্বার 3 হচ্ছে ডায়মন্ড ডাস্ট। প্রত্যেকটি বই অসাধারণ হিট করেছিল এবং দারুণ। তো বন্ধুরা, এবার আমরা চলে আসছি ওনার সম্পর্কে সংক্ষেপে ছেড়ে নিলাম। উনি আগে সিইও ছিলেন অ্যাম্বিট ক্যাপিটালের। তো এবারে নেক্সট চলে আসছে কফি ক্যান ইনভেস্টিং। এটা খুবই বিখ্যাত একটা কফি ক্যান ইনভেস্টিং। বেসিক্যালি কিন্তু আরও আগে থেকে ব্যাপারটা আসে। রবার্ট জি কিরবি 1984-এ এইটা প্রথম ব্যাপারটা আনেন। তবে সেখানে ব্যাপারটা ছিল তখনকার দিনে ব্যাংকের কনসেপ্টটা অত ভালো ছিল না ব্যাপারটা, এবং সেখানে যে গল্পটা ছিল ওটারই রেঞ্জ নিয়ে উনি এটাকে ইনভেস্টমেন্টের কাজে লাগিয়েছে। ইনভেস্টমেন্টে ওনার যে কনসেপ্টটা ছিল বেশ ইন্টারেস্টিং। ওখানে উনি বলেছেন যে কথাটা আমি প্রথমে শুরু করেছিলাম গেসপিয়ারের কথাটা নিয়ে, ভ্যালু ইনভেস্টার। তো এই ভ্যালু ইনভেস্টারের মতো উনি যে বক্তব্য, উনি বলছে এমনই কনসেপ্ট এটা, যেখানে একজন ইনভেস্টার কী করছে, কিছু স্টককে নিয়ে রাখছে খুব ভালো স্টক যাচাই করে, এবং সেই স্টকটা নেওয়ার পরে সেটাকে বছর পর বছর ধরে রাখছে, এবং ধরে রেখে এর একটা গেইন, যে রিটার্ন গেইন, হিউজ রিটার্ন কমপ্লেক্স মানে কম্পাউন্ডিং ইন্টারেস্টের একটা হিউজ রিটার্ন গেইন করছে, সঙ্গে সঙ্গে হাই রিটার্ন পাচ্ছে, এবং লঙ্গার রান বহুদিনের জন্য রেখে দেওয়ার জন্য তার মধ্যে কম্পাউন্ডিং সুবিধা পাওয়া যাচ্ছে। উনি বলেছিলেন যে একটা কোনো পার্টিকুলার যে কিছু স্টক প্যারামিটার দিয়েছে, সেই প্যারামিটার অনুযায়ী যদি সেই স্টকগুলো সাকসেসফুল হয়, সেই প্যারামিটার অনুযায়ী, তাহলে সেই স্টকগুলো হোল্ড করতে এবং লং টাইমের জন্য রাখার জন্য। উনি বলেছিলেন সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স করার জন্য, গেইনটা পাওয়ার জন্য। উনি বলেছিলেন বাই অ্যান্ড ফরগেট রুলস, অ্যাটলিস্ট 10 ইয়ার্স, 10 বছরের জন্য ভুলে যাও। নেক্সট উনি কী বলেছিলেন, উনি বলেছিলেন যে একটা স্ট্র্যাটেজি উনি দিয়েছিলেন। এবার আমরা চলে আসবো থার্ড পয়েন্ট, স্ট্র্যাটেজি। কফি ক্যান ইনভেস্টিং যে স্ট্র্যাটেজি উনি দিয়েছিলেন, সেটা উনি বলেছেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডের কথা। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বন্ধুরা ছিল এমন জিনিস যেখান থেকে একটা ইনভেস্টার যখন কোনো একটা প্রফিটেবিলিটিকে চেক করে, প্রফিটেবিলিটি কি টার্মস অফ ক্যাপিটাল, মানে যে ক্যাপিটাল আপনি ইনভেস্ট করেছেন তার বদলে 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছেন কোনো একটা বিজনেসে, সেখান থেকে আপনি কতটা রিটার্ন পাচ্ছেন, প্রফিটেবিলিটি কী আছে, সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে। সেটা অ্যাটলিস্ট 15% হতে হবে। সঙ্গে সঙ্গে উনি বলেছেন নেক্সট পয়েন্ট, নাম্বার 2 পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট উনি বলেছিলেন মানে সেখানে খুব ভালো গুডউইল থাকতে হবে কোম্পানিটার, এবং মার্কেট ক্যাপিটালাইজেশন 100 কোটির ওপরে হতে হবে। এবং এই যে পয়েন্টটা উনি বলেছেন, এই টোটালটা যখন আমরা অ্যানালিসিস করেছি খুব শর্টে, আমি টোটাল বইটা পড়ে যা জিস্ট পাওয়া গেছে সেটাই আমি বলে দিচ্ছি। যেগুলো 1 নম্বর হচ্ছে এটার যে সুবিধাগুলো আছে, সেই সুবিধাগুলো 1 নম্বর কি, এই ধরনের কফি ক্যান ইনভেস্টিংয়ে সুবিধা 1 নম্বর হচ্ছে খুব লোয়ার ট্যাক্সেশন হচ্ছে, যেহেতু আপনি একবার কিনে রেখে দিচ্ছেন, কন্টিনিউ সেলিংগুলো হচ্ছেন না বলে, বাই সেলিং করলে তো ট্যাক্স চার্জ হয়, সেটা হচ্ছে না, ফলে লোয়ার ট্যাক্স রেট দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ট্রানজাকশন ফিউজও খুব কম হচ্ছে। নেক্সট পয়েন্ট কি, নাম্বার 2 হচ্ছে যেহেতু
আপনি রেখে দিচ্ছেন, ফলে রিব্যালেন্সিং করতে হচ্ছে না। মাঝে মাঝে যারা ফান্ড ম্যানেজার থেকে আমি আগেই বলেছি রিব্যালেন্সিং করে, তারা সেইগুলো করার দরকার পড়ছে না, কারণ হোল্ড করে আপনি তো রেখে দিচ্ছেন পুরোপুরি। আর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যেহেতু আপনি বহুদিন রেখে দিচ্ছেন, ফলে সঙ্গে সঙ্গে হাই যে রিটার্নের সম্ভাবনাটা বাড়ছে এবং সঙ্গে সঙ্গে যে কম্পাউন্ডিং, বেশি যত বছর রাখবেন তার উপর কম্পাউন্ডিং শুরু হয়, তো সেই সুবিধাগুলো আপনি পেতে চলেছেন। তো এইগুলো খুব সাংঘাতিক ভালো পয়েন্ট রয়েছে। এবং খারাপ পয়েন্টগুলো কী কী রয়েছে? খারাপ পয়েন্টের মধ্যে একজন লং টার্ম রাখা সেটা একটা বেশ সময় সাপেক্ষ এবং ধৈর্য সাপেক্ষ, অনেকের ধৈর্য থাকে না, ফলে এরা লং রান রাখতে পারে, অনেক ইনভেস্টার বের করে সেল করে দেয়। তো এটা একটা মানে নেগেটিভ পয়েন্ট রয়েছে। তো নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে ডিসিশন। যখন এটা অ্যানালিসিস করা হয়, খুব ভালো অ্যানালিস্ট ছাড়া এই কফি ক্যান ইনভেস্টিংয়ে পার্টিকুলারলি কোনো একটা স্টককে সার্চ করে বের করা, এর জন্য প্রচুর ডেপথ নলেজের দরকার পড়ে, সঙ্গে সঙ্গে খুব ভালো মতো অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিসটা ভালো যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু স্টকটা ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়। এবং 3 নম্বর হচ্ছে অনেক সময় দেখা যায় লোভে পড়ে ইনভেস্টাররা যখন ইনভেস্ট করে কিছুদিনের মধ্যে স্টকটা, যেহেতু এটা এত সুন্দর স্টকগুলো সার্চিং করে উনি বের করেছেন, তাতে কি হয়, খুব সহজে জাম্প করে যায় স্টকগুলো। এবং যখনই অল্প দিনের মধ্যে যখন অনেকটা জাম্প করে যায়, তখন ইনভেস্টার লোভ সামলাতে পারে না, তখন ওগুলোকে সেল করে দেয়, বিক্রি করে দেয় সেগুলো, ফলে ওরা সেই গেইনটা পেতে পারে না। সেইগুলো কনস। তাহলে আমরা কী পেয়ে গেলাম? সৌরভ মুখার্জি সম্পর্কে ডিটেলসটা আমরা জেনে নিলাম। সেকেন্ড, ওর যে কফি ক্যান ইনভেস্টিং ওনার, তার ডিটেলসটা ভিতটা জেনে নিলাম। কফি ক্যানের সুবিধা অসুবিধাগুলো জেনে নিলাম। কফি ক্যান ইনভেস্টিং বন্ধুরা খুবই ইন্টারেস্টিং, এবং এটার মধ্যে থেকে সার্চ করে যে বের করা হয়, সেটাও খুব দারুণ ইন্টারেস্টিং জিনিস। বন্ধুরা, কফি ক্যান ইনভেস্টিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং যে পয়েন্টটা এবং সবচেয়ে চ্যালেঞ্জিং যে পয়েন্টটা ছিল, সেটা হচ্ছে ওনার কথা অনুযায়ী আমরা যদি মোটামুটি ওটাকে একটা থিওরিতে ফেলে দিতে পারি, তার মধ্যে প্রথম আমরা দেখে নেব যে জিনিসটা উনি বলেছিলেন সে সময় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড করা। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলেছিলেন 15%-এর অ্যাবভ হলে সেটা সুবিধা হয়। তো সেটা সেই ধরনের কোম্পানির কথা বলেছেন। তো আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সার্চিং করেছি যেসব কোম্পানিগুলোর মধ্যে থেকে, সেখানে 15%-এর উপর আমরা ধরে নিতে চলেছি। এবং নেক্সট পয়েন্ট উনি বলেছিলেন যে গুডউইল ভালো থাকতে হবে কোম্পানিটার এবং বেটার সেলস গ্রোথ হতে হবে। তো আমরা সেলস গ্রোথে দেখে নিচ্ছি 20%-এর ওপর সেলস গ্রোথ দেখেন 20-25%-এর ওপর আমরা দেখে নেব। তো সঙ্গে সঙ্গে আমরা রিটার্ন অন ক্যাপিটাল আমরা দেখে নিচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা দেখে নিচ্ছি রিটার্ন অন ইকুইটি দেখে নিই। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমরা যেমন 15%-এর ওপর, রিটার্ন অন ইকুইটি আমরা 20%-এর ওপর দেখে নিতে উনি বলেছেন, এবং মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 100 crore ওপর। কিন্তু আমি এখানে আরও এটাকে পিউরিফাই করে চেষ্টা করেছি, এবং এটাকে পিউরিফাই করে এরমভাবে করেছি, সেখানে রেখে দিচ্ছি সেলস গ্রোথ অ্যাটলিস্ট 30% রেখেছি। সঙ্গে সঙ্গে লাস্ট 10 years সেলস গ্রোথ, বিগত 10 বছরের সেলস গ্রোথ, সেটা রাখার চেষ্টা করছি 30%। এবং রিটার্ন অন ইকুইটি সেখানে রাখার চেষ্টা করছি 25, এবং সঙ্গে সঙ্গে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সেটাকে রেখেছি বিগত 10 বছর ধরে 25-এর ওপর দিতে হবে। এবং সঙ্গে সঙ্গে চেষ্টা করেছি যে মার্কেট ক্যাপিটালাইজেশন সেটাকে 1000 কোটি রাখার চেষ্টা করছি, যাতে স্টেবিলিটি আছে। সঙ্গে সঙ্গে আরেকটা পয়েন্টকে অ্যাড করেছি, সেটা হচ্ছে ডেপ টু ইকুইটি, যাতে কিনা আপনাদের যদি কোনো রকম ধার করে থাকে, ধার ঋণের পরিমাণ যাতে একেবারে কম থাকে, 0.5-এর বেশি কম যাতে হয়, সেটা দেখে নিতে হবে। তো এই এতগুলোকে ক্রাইটেরিয়াগুলোকে আমরা ফিল্টারিং করে যে কটা স্টককে পেয়েছি, তার মধ্যে আজকে যে স্টকটা বলতে চলেছি সেই স্টকটার নাম বলতে চলেছি। তার এর সঙ্গে সঙ্গে বন্ধুরা, আগামী কিছুদিন ধরে আমি এরকমভাবে কয়েকটা স্টককে পার্ট 1, 2, 3 করে আপনাদেরকে জানাবো, এবং দেখতে চাইছি যে স্টকের ক্যাপাবিলিটি কীরকম। এটা অসাধারণ একটা স্টককে নিয়ে বলতেছি, কিন্তু রিস্কি, প্রচণ্ড রিস্কি। এবং আপনারা বুঝতেই পারছেন 1000 ক্যাপিটাল বলতে গেলে যে ধরনের স্টকগুলো হয়, সেই স্টকগুলোর মধ্যে কতটা রিস্ক থাকতে পারে। এবং আজ যে স্টকটা নিয়ে বলতে চাই, সেটা দুর্দান্ত একটা স্টককে নিয়ে বলতে চাই, যারা অসাধারণ একটা ভিডিও রয়েছে, এবং আগামী 10 মিনিট ধরে আপনারা শুনতে পাবেন যে এই স্টকটা টোটালি আমি বিজনেস মডেলে আলোচনা করব। সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টালের উপর প্রচুর জোর দিয়েছি, বিজনেস মডেল থেকে ফান্ডামেন্টালে জোর দিয়েছি, কারণ এই ধরনের স্টকগুলোর কতটা পাওয়ার আছে সেটা জানাটা খুব দরকারি, আপনাদের জানাটা দরকার। তো আসা যাক বন্ধুরা, স্টকটার হচ্ছে প্রাভেজ কমিউনিকেশন লিমিটেড। তো প্রাভেজ কমিউনিকেশন লিমিটেড 2016 সালে কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে, কোম্পানি স্থাপিত হয়েছে। এবং এই কোম্পানিটা বেসিক্যালি যে কাজ, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং কোম্পানি। অ্যাডভার্টাইজিং কোর বেস যে কাজগুলো করে অ্যাডভার্টাইজিং কোম্পানির, এছাড়া সেই কাজগুলোর মধ্যে 1 নম্বর রয়েছে এক্সিবিশন অ্যান্ড ইভেন্টের কাজকর্মগুলো, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে। এক্সিবিশন মানে খুব ছোটোখাটো ব্যাপার নয় বন্ধুরা, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি সারা বিশ্ব জুড়ে যে সমস্ত এক্সিবিশনগুলো, সমস্ত কিছু কিন্তু এদের উপর দায়িত্ব থাকে, এবং এরা খুব ভালোভাবে, এবং এটা থেকে প্রচুর এদের রেভিনিউ আসছে। নাম্বার 2 চলে আসছে হসপিটালিটি সেক্টর। হসপিটালিটি সেক্টর একটা বড় সেক্টর, এবং এটা আরও দিন আসছে, হসপিটাল সেক্টরে আরও ইম্প্রুভমেন্ট হতে চলেছে। আমরা দেখেছি হসপিটাল সেক্টরের মধ্যে হোটেল ম্যানেজমেন্ট, হোটেল রিলেটেড সমস্ত কিছু এটা ইউজ এদের জায়গা নিয়ে রয়েছে। এবং নাম্বার 3 আমরা জানবো থার্ড কাজ, সেটা হচ্ছে রিয়েল এস্টেট। তো এদের 3টে কাজ নিয়ে কাজ করছে। 1 নম্বর হচ্ছে এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ, নাম্বার 2 হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটালিটি সেক্টরের উপর কাজকর্ম, অ্যান্ড নেক্সট হচ্ছে কি পাবলিকেশনের কাজকর্ম করে, এবং লাস্ট ওয়ান, ফোর্থ ওয়ান, দিস ইজ আ রিয়েল এস্টেটের কাজকর্ম করছে। এই 4টে বিষয়ে এরা কাজ করে। এবং আমরা দেখেছি বিজনেসে, এই ধরনের বিজনেসে কোম্পানিগুলো যেগুলো স্প্রেড করে থাকে ডিফারেন্ট অ্যাসপেক্টের, ডিফারেন্ট এরিয়াতে,
তো সেগুলোর কিন্তু রিটার্ন প্রচুর ভালো আসে এবং এরা কন্টিনিউ একটা এইসব কোম্পানিগুলো অ্যামালগেট করে নিচ্ছে, অন্য অন্য কোম্পানিগুলোকে, স্পেশালিস্ট কোম্পানিগুলোকে নিয়ে নিচ্ছে, নিয়ে এরা আরও পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তো খুব কুইকলি চলে আসছি আমরা এরপরে নেক্সট পয়েন্টে, এবং সেটা হয়ে যাচ্ছে এই বিজনেস মডেলের মধ্যে এরা কীভাবে এগোচ্ছে, কীভাবে এদের ক্যাপেক্সের মাধ্যমে প্রচুর কাজ করছে, এরা ইম্প্রুভমেন্ট আরও করছে, দেশে বিদেশে ইন্টারন্যাশনালি অনেকগুলো জায়গায় কাজ করেছে, এবং ইউএসএতে কাজ, চায়নায় কাজ করেছে, সাউথ আফ্রিকাতে কাজ করছে, ইস্ট এশিয়াতে কাজ করছে, আফ্রিকাতে কাজ করেছে, এবং ইউরোপের বহু জায়গাতে এরা কাজ করেছে বিদেশে, এবং ইন্ডিয়াতে তো প্রচুর অর্গানাইজেশন অর্গানাইজ করছে এক্সিবিশনগুলো। সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে ট্যুরিজম ও হসপিটালিটির উপরে, মানে ট্যুরিজমের উপর প্রচুর কাজকর্ম এরা করছে। নেক্সট হচ্ছে রিয়েল এস্টেটের উপরে মার্কেটিংয়ের কাজকর্ম করছে এবং মার্কেটিং সার্ভিসের কাজ করছে, বিভিন্ন জায়গায় রিয়েল এস্টেট নিয়ে কাজকর্মগুলো এখন ওরা টোটালি কনসেন্ট্রেট করছে এর ওপরে। অসাধারণ এদের ম্যানেজমেন্ট, এবং এদের যে দুর্দান্ত, আমরা এরপরে আসছি ফান্ডামেন্টালে, মানে ইটস আনবিলিভেবল, এটা যে এত গুণ রিটার্ন দিতে পারে কিন্তু সঙ্গে সঙ্গে রিস্কি। তো বন্ধুরা, মার্কেট ক্যাপিটালাইজেশন 1023 কোটি, এটা খুবই কম এবং খুবই ছোটো কোম্পানি। আমরা এটাকে স্মল ক্যাপের থেকেও মাইক্রো ক্যাপ বলে ভালো হয়। কারেন্ট মার্কেট প্রাইস 483, পি হচ্ছে 36। আমি এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলবো বন্ধুরা। সো নেক্সট পয়েন্টে আসি, সেটা হচ্ছে বুক ভ্যালু হচ্ছে 53.8। তো আপনারা যারা ফান্ডামেন্টালে সবাই ঢুকেছেন বা কিছুদিন সামান্য অল্প কিছু বিস্তর জ্ঞান রয়েছে, তারা তো বুক ভ্যালু 53.8 দেখে সাংঘাতিক নাচানাচি করবেন, যে বলবেন যে ইম্পসিবল, সব স্টকে কখনোই ঢোকা উচিত না। তো বন্ধুরা, এই জন্যই দরকার পড়ে প্রাইস টু আর্নিং গ্রোথ, মানে পিই রেশিও, সেটা আমি পরে আসছি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 53, আনবিলিভেবল, বিরাট সুন্দরভাবে, এবং রিটার্ন অন ইকুইটি যেটা বলছিলাম 41, এটাকে ফিল্টার করে বের করা হচ্ছে দারুণ মতো। নেক্সট পয়েন্টে চলে আসছে, সেটা হচ্ছে ফেস ভ্যালু 10, মানে পরবর্তীকালে এটা স্প্লিট করতে পারে। নেক্সট হচ্ছে কি প্রোমোটার 62% রয়েছে। প্রোমোটার কিন্তু কিছুটা সেল করছে, এবং আমরা দেখেছি যে এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ওরা কিন্তু কিনছে। তো নেক্সট হচ্ছে ডেপ্ট টু ইকুইটি, যেটা আমি একটা প্যারামিটার এক্সট্রা অ্যাড করেছিলাম, যে ডেপ্ট খুবই নীল, অলমোস্ট ডেপ্ট ফ্রি, 0.02, মানে অলমোস্ট ডেপ্ট ফ্রি হয়ে গেছে। নেক্সট আসছে, সেটা হচ্ছে সেলস গ্রোথ হচ্ছে 390। এইবারই আসল মজা, যে কেন আমরা বলছি পিইজি রেশিও কত আছে জানেন? পিইজি রেশিও হচ্ছে 0.20, মানে একেবারে কম। যেটা এখানে আপনারা যদি পিই দেখেন, পিই দেখে কতটা ভুল করবেন। পিইজি এই কারণেই বলা হয় যে সেলস গ্রোথ এদের এতখানি বাড়িয়ে দিয়েছে, যার কারণে বুক ভ্যালু বেশি হওয়া সত্ত্বেও এদের গ্রোথ যখনই নিয়ে নেওয়া হচ্ছে, গ্রোথ নেওয়ার কারণে এটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো সিনারিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে আমি পি দেখবো, সঙ্গে সঙ্গে বলবো বুক ভ্যালু হাই, এবং বুক ভ্যালু আমরা দেখে নিয়েছি, বুক ভ্যালুতে আমরা দেখেছি সেখানেও কিন্তু বুক ভ্যালু হাই রয়েছে। বুক ভ্যালু মোস্ট প্রবাবলি 9 পয়েন্ট সামথিং রয়েছে, মানে 9 গুণ বেশি, কিন্তু আলটিমেটলি যখন সেলস গ্রোথ দেখছি তখন কিন্তু পিজি 0.02। তো ইন্টারেস্টিং। আচ্ছা, ইয়েস, প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 9.09, এটা হচ্ছে 9 গুণ বেশি। তার সত্ত্বেও কিন্তু সেলস গ্রোথ এত বেশি থাকার কারণে কিন্তু আমরা সবসময় বলবো কিন্তু এখন ভ্যালুয়েশন খুবই কম, একথাও বলে দেবো। নেক্সট পয়েন্ট হচ্ছে কি প্লেজিং, শেয়ার হোল্ডাররা একটাও কোনো শেয়ার প্লেজ করেনি, তার মানে 0.0% প্লেজ রয়েছে। ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 200, তার মানে স্টকটার দাম হচ্ছে 489, কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে দাঁড়াবে 200। কিন্তু এখানে ইন্ট্রিনসিক ভ্যালু কোনো কাজে লাগে না বন্ধুরা। ইন্ট্রিনসিক ভ্যালু এখানে এই কারণটাই, এই কথাটাই বলতে যাচ্ছিলাম, যে গ্রোথ যেখানে বেশি থাকবে, যেখানে মার্কেট ডিমান্ড বেশি থাকবে, যেখানে ক্যাপেক্স বেশি থাকবে, সেখানে আলটিমেটলি ইন্ট্রিনসিক ভ্যালু খুব বেশি কাজে লাগে না। তো নেক্সট পয়েন্ট চলে আসছি, এর কি প্লাস পয়েন্ট, সরি, 1 নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে ডেপ্টকে কন্টিনিউ রিডিউস করে যাচ্ছে, লোনটা কমে যাচ্ছে এবং অলমোস্ট ডেপ্ট ফ্রি হয়ে গেছে। এরা নেক্সট কোয়ার্টারে আরও ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে চলেছে। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গুড প্রফিট রয়েছে এবং 182%, 182% এদের সিএজিআর, লাস্ট 5 বছরের সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ হচ্ছে 182%। এটা কিন্তু সাংঘাতিক, মানে 3 ডিজিটের সিএজিআর নর্মালি আমরা দেখি না, এবং সিএজিআর যখন 3 ডিজিট মানে মনে হয় যেন ভুল দেখছি, এত পার্সেন্টেজ। তো রিটার্ন অন ইকুইটি আমি আগে বলেছি 46%, 46%-এর বেশি হচ্ছে রিটার্ন অন ইকুইটি। তো দারুণ। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমরা বলেছি 53, তো হিউজ, এবং ডিভিডেন্ড দিচ্ছে, এবং লাস্ট 5 বছরে যেটা বলছিলাম স্টক সিএজিআর, সেখানেও দারুণ করেছে। এবং যদি 3 বছরে দেখি সেখানেও কম নয়, 176%, এবং যদি 1 বছরে দেখি 199, 1 বছরে 3 গুণ করে দিয়েছে ইনভেস্টেড অ্যামাউন্ট, দুর্দান্ত। এবারে কী হচ্ছে, প্রোমোটাররা যেটা উইকনেস, প্রোমোটার একটু কমাচ্ছে, কিন্তু যে % কমেছে, আর এফআইএ ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার ততখানি বাড়িয়ে দিয়েছে। তো এটা একটা দুর্দান্ত কোম্পানি এবং সাংঘাতিক এই কোম্পানি, প্রভেজ কমিউনিকেশন লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে দারুণ রেজাল্ট করতে চলেছে, এবং আমরা দেখেছি এবং দেখব ভবিষ্যতে গিয়ে এটা আরও ভালো রেজাল্ট করে। তো আমরা পুরো ব্যাপারটা জেনে গেলাম বন্ধুরা। তো এই ঘটনাটা আমাদের সবসময়তেই ইন্টারেস্টিং।
বন্ধুরা ওয়ারেন বাফেটের একটা কথা দিয়ে শেষ করতে চলেছি, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। তো ঘটনাটা বন্ধু এখানে যে আমাদের কিন্তু এই খোঁজাটা চলছে কন্টিনিউয়াসলি, এবং খুঁজে ইনভেস্ট করা সবচেয়ে সেরা স্টকে দেখতে হবে। তার মধ্যে সৌরভ মুখার্জির কফি ক্যান ইনভেস্টিং প্রসেসের মাধ্যমে আমরা একটা জায়গায় চলে যেতে চলেছি অ্যাজ এ ইনভেস্টার, গুড ইনভেস্টার। আমরা এমন জায়গায় চলে যেতে চলেছি যেখান থেকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে সিলেক্টিভ ওয়েতে ভালো ভালো স্টকগুলোকে বেছে নিতে পারি এবং দুর্দান্ত সব স্টকগুলো লুকিয়ে রয়েছে সেগুলোকে খুঁজে বের করতে পারি, এবং এর মাধ্যমে আমরা কিন্তু ভবিষ্যতে একটা দুর্দান্ত জায়গায় চলে যাব। তো বন্ধুরা, যদি নিউ ইনভেস্টার হয়ে থাকেন, নিউ ভিউয়ার হয়ে থাকেন আমার চ্যানেলের ক্ষেত্রে দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি আমার পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন, এটা আমাকে মোটিভেট করবে। থ্যাংক ইউ বন্ধুরা।